ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, খুশি সীমাহীন। ঈদ মানে প্রাণে প্রাণ মেলাবার দিন। তার সাথে বিনোদন যদি যোগ হয়, সোনায় সোহাগা সেটা হবে নিশ্চয়। তাই নিয়ে এসেছি বিনোদন জবর, যার নাম খবর ওয়ালাদের খবর। শুরুতেই থাকছে ঈদের বিশেষ বুলেটিন। ব্যতিক্রমী বুলেটিনটা সবাই শুনে নিন। ঈদের বিশেষ বুলেটিন পড়ছি আমি মিস পরিষ্কারুন্নেসা। প্রতি বছরের ন্যায় এবারও উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হচ্ছে হরেক কিসিমের ঘটনা। আমাদের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন, কোন কোন বাড়িতে এমন কিছু রাক্ষস ক্যাটাগরির খাদক মেহমানের আগমন ঘটেছে, যারা খানাপিনা ছাড়া দুনিয়ার কিছুই বোঝে না। সেই যে ঈদের দিন 14 গোষ্ঠী সহ দল বেঁধে বেড়াতে এসে খাওয়া শুরু করেছে, এখনো খেয়েই যাচ্ছে। তাদের কেউ কেউ সেমাইয়ের প্লেট চেটেপুটে খেতে গিয়ে প্লেটের ডিজাইন নষ্ট করে ফেলেছে বলেও অভিযোগ উঠেছে। ঈদের সেলামি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে গেছে কিপটিমির ঘটনা। সেলামি শিকারীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে, তাদের মুরব্বীরা নাকি সেলামি দেওয়া নিয়ে এত বেশি কিপটিমি করেছেন, যা ছাড়িয়ে গেছে অতীতের সকল কিপটিমির রেকর্ড। তারা নাকি 2 টাকার বেশি সেলামি দিতে রাজি হননি কোনোভাবেই, তাও আবার স্কচ টেপ মারা 2 টাকা। এছাড়া 2 টাকার প্রতিটি নোট নাকি এত বেশি ময়লা ছিল, যা হাতে নিলেই হাত ময়লা হয়ে যেত এবং সেই ময়লা পরিষ্কার করতে গিয়ে খরচ হয়ে যেত 4 টাকার সাবান। আবার কোন কোন মুরব্বী নাকি পা আকাশের দিকে তুলে শুয়েছিলেন, যাতে কেউ সালাম করতে না পারে, সালামিও দিতে না হয়। তবে পা উপরের দিকে তুলে শুয়ে থাকার কারণে মশারি টানাতে সমস্যা হয়েছে বলে জানা যায়। ঈদের দিন শ্যালকদের সঙ্গে কোলাকুলি করতে গিয়ে অনেক দুলাভাই ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী দুলাভাইরা জানান, তাদের চতুর শ্যালকরা নাকি কোলাকুলির সময় তাদের পকেট থেকে মানিব্যাগ হাওয়া করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মানিব্যাগের হদিশ পাওয়া যায়নি। তবে মানিব্যাগ খুঁজে পাওয়ার জন্য দুলাভাইরা বাটি চালান দেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু তারা সিদ্ধান্তে উপনীত হতে পারেননি, বাটি চালানোর কাজে কোন বাটি ব্যবহার করা হবে, টিফিন ক্যারিয়ারের বাটি নাকি আলু ভর্তা বানানোর বাটি। ঈদ মানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান এবং পরিবারের সদস্যদের মধ্যে রিমোট নিয়ে কারাকারি করতে গিয়ে অনেকেই হাতের রগ টান লেগেছে বলে জানা যায়। রগ ছিঁড়ে গিয়েও থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। আবার কারো কারো হাতের নেল পলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক পরিমাণে। কারো কারো রিমোটের ব্যাটারিও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি খুলে গড়াতে গড়াতে খাটের তলায় চলে গিয়ে থাকতে পারে। কিন্তু কেউ খাটের তলায় ঢুকতে রাজি হচ্ছে না, কারণ তাদের অনেকের ভয় খাটের তলায় ইঁদুর বা তেলাপোকা থাকতে পারে। টিকটিকি থাকারও মৃদু সম্ভাবনা রয়েছে। সবশেষে ঘুমের খবর। সারা বছর ব্যস্ততার কারণে অনেকেই মনের হাউস মিটিয়ে ঘুমোতে পারেন না, তাই তারা ম্যারাথন ঘুমের জন্য বেছে নিয়েছেন ঈদের ছুটির সময়টাকে। আমাদের ঘুম বিষয়ক প্রতিনিধি তন্দ্রা বেগম জানান, কেউ কেউ নাকি ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে সেই যে ঘুমিয়েছেন আর সজাগ হননি। তাদের নাক ডাকানির এই বিভৎস শব্দকে আন্তনগর ট্রেনের হর্নের সঙ্গে তুলনা করে আমাদের প্রতিনিধি বলেন, নাক ডাকানির এই শব্দ যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে, তাহলে বিল্ডিং এ ফাটল ধরারও আশঙ্কা রয়েছে। দর্শক, ঘুমের খবর পড়তে পড়তে আমারও কেমন যেন ঘুম ঘুম ভাব চলে এসেছে। আমি একটু ঘুমিয়ে নেই, ঠিক আছে? তবে কথা দিচ্ছি, নাক ডাকবো না। ঘুমোচ্ছি তাহলে। ভাইবা বোর্ডে কত রকম ঘটনাই ঘটে। কোনো কোনো ঘটনা বেশ হাস্যকরও বটে। এক তরুণের ইচ্ছে ভীষণ হবে সংবাদ পাঠক। দেখুন ভাইবা বোর্ডে গিয়ে করলো সে কি নাটক। তেমন উল্লেখযোগ্য কিছু না। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো স্যার। আসুন। বসুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বাইরে মনে করতে দাঁড়ায় থাকা একটা পাইপ বেদনা ধরে গেছিল, কইতে কইতে খুব ভালো লাগতেছে। কোন জিগান কি জিগাইবেন? আচ্ছা, আপনি তো সংবাদ পাঠক হবার জন্য ভাইবা দিতে এসছেন না?
তো একজন সংবাদ পাঠককে শুদ্ধ করে কথা বলতে হবে। আপনার উচ্চারণ তো শুদ্ধ না, সম্পূর্ণ ভুল। আমি তো স্যার সবসময় শুদ্ধ উচ্চারণে কথা বলি, কিন্তু মনে করেন বাইরে দাঁড়ায় থাকতে থাকতে পেটে ভুক লেগে গেছে গা। আবার যখন ভুক লাগে তখন ওই উল্টা পাল্টা কথা বাইর হয়। আচ্ছা স্যার, আপনাদের এখানে খাওয়ানোর কিছু নাই? ওই মনে করেন যে টোস্ট বিস্কুট থাকলে চা দিয়ে একটু ভিজাই ভিজাই খাইতাম। জি না, ভাইবা বোর্ডে খাওয়া দাওয়ার কোনো নিয়ম নাই। ভাইবা দিতে এসেছেন, ভাইবা দেন। বলেন, আপনি তো সংবাদ পাঠক হতে চাচ্ছেন, আপনার কি ইতোপূর্বে খবর পড়ার কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আছে মানে কি বলেন স্যার? আমি তো রোজই খবর পড়ি। তাই নাকি? আপনি রোজই খবর পড়েন? তা কোন চ্যানেলে আপনি খবর পড়েন? চ্যানেলে? আমি তো স্যার কোনো চ্যানেলে খবর পড়ি না। আমি তো স্যার প্রত্যেকদিন পত্রিকা পড়ি। মনে করেন যে সকালে উঠা পত্রিকা খুইলা বানান কইরা কইরা তারপরে পড়ি। কিন্তু পত্রিকার খবর পাঠ করার উপরে তো এই অভিজ্ঞতা দিয়ে তো আর আপনার টিভির সংবাদ পাঠক হওয়া যাবে না। আচ্ছা স্যার, মনে করেন আমি যদি কাউরে যে লবিং করাই তাইলে কি আমি সংবাদ পাঠক হতে পারবো? মনে করেন আমার খালু, উনি আবার একজন বিশাল পাওয়ারফুল লোক, মানে বিশাল ক্ষমতা, উনি আবার কাউকে ভয় পায় না, এই শুধুমাত্র আমার খালারে ছাড়া। চুপ, আপনি চুপ করুন প্লিজ। শুনুন, কোন লবিং দিয়ে আমাদের এখানে সংবাদ পাঠক হওয়া যায় না। সংবাদ পাঠক হতে হলে আপনাকে আপনার যোগ্যতা দিয়েই সংবাদ পাঠক হতে হবে। স্যার আমার তো মেলা যোগ্যতা স্যার। এই যেমন মনে করেন আমি টাই বাঁধতে পারি, অনেকে কিন্তু স্যার আছে দেখবেন টাই বাঁধতে পারে না, গলায় গিট্টু লাগায় ফেলায়। আমি কিন্তু স্যার খুব সুন্দর করে একদম সুন্দর ভাবে টাই বাঁধতে পারি। এই মনে করেন যে আমি এত স্মার্ট, মাঝে মাঝে আমি লুঙ্গি, পাঞ্জাবি, স্যান্ডু গেঞ্জি এইসবের সঙ্গেও টাই পরি। মানে কিন্তু শুধু ওই টাই পড়ার অভিজ্ঞতা দিয়েই তো আর ওই সংবাদ পাঠক হওয়া যাবে না। এখানে সংবাদ পাঠক হতে গেলে আরো আরো অনেক যোগ্যতা দরকার। যেমন ধরুন, ক্যামেরার সামনে আপনি সাবলীল কিনা সেটাও দেখাতে হবে। আমি ক্যামেরার সামনে সামনের কিনা স্যার? আমি তো সারাদিন ক্যামেরার সামনেই থাকি। একটু দাঁড়ান দাঁড়ান স্যার, আপনাদের একটা সেলফি তুলে নিন। খবরদার, এখানে সেলফি তোলা যাবে না, এটা সেলফি তোলার জায়গা না। কিন্তু স্যার আপনি এই জায়গাটা দেখছেন স্যার, কি সুন্দর লাইটিং, কি সুন্দর পরিবেশ। সেলফির জন্য কিন্তু স্যার লাইটিং একটা বিশাল একটা ফ্যাক্ট স্যার। এখানে স্যার মানে সেলফির জিনিসটা খুব ভালো উঠবে স্যার। আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলছেন। আপনাকে যা যা জিজ্ঞেস করা হবে ঠিক ঠিক তাই উত্তর দেবেন। বলুন, এত পেশা থাকতে আপনি সংবাদ পাঠের উপরে কেন এত আগ্রহী হয়ে উঠলেন? স্যার দুঃখের কথা আর কি বলবো স্যার, আমার শ্বশুর বাড়িতে স্যার আমার কোনো ডিমান্ড নাই। 2-3 বছরে একবারও কোনোদিন দাওয়াত দেয় না। তাই ভাবলাম আপনাদের দয়ায় যদি স্যার সংবাদ পাঠক হইতে পারি তাহলে স্যার শ্বশুর বাড়িতে আমার একটু ডিমান্ড বাড়তেও পারে। তাই স্যার ভাবলাম আসি একটা ইন্টারভিউ দিয়ে যায়, যদি সংবাদ পাঠক হয়ে যায়। ঠিক আছে, আপনি এখন আসুন, আপনাকে আমাদের আর কিছু জিজ্ঞাসা করার নেই। স্যার আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, আপনাদের নিউজ রুমে কি স্যার এসি আছে? এসি? হ্যাঁ, অবশ্যই এসি আছে। তাইলে তো স্যার আপনাদের এখানে আমি খবর পড়তে পারবো না, আমার খবর পড়ার কোনো ইচ্ছা নাই। এসির বাতাসের মধ্যে থাকলে আমার মনে করেন যে সর্দি কাশি শুরু হয়ে যায়। দেখছেন, কথাবার্তা অনেক হলো ফান, তবু কেন যেন ভরছে না প্রাণ। কিন্তু আমরা দর্শক শ্রোতার প্রাণ ভরাতে চাই, শারমিন রমার কণ্ঠে এখন গান শোনাবো তাই। আড়ালে যা বলতে চেয়েছি সে কথা বলতে পারিনি কেন সহজে, বলা হলো না যে। আড়ালে যা বলতে চেয়েছি সে কথা বলতে পারিনি কেন সহজে, বলা হলো না যে। শিশিরে ভিজে যাই কুয়াশাতে, নীরবে ভেবে যাই অজানাতে, এই স্বপ্ন যাত্রা কেন থেমে থেমে যায়। ভালো লাগে না, ভালো লাগে না, বড় এলো মেলো লাগে, তাকে বলা তো হলো না, কিছু বলা তো যায়
কোথাও যদি বিশেষ কোনো ঘটনা ঘটে আমাদের রিপোর্টাররা ছুটে যান স্পটে। যথারীতি গিয়েছিলেন এই রিপোর্টার, তারপর কি ঘটলো সেটা জানাটা দরকার। দর্শক, আমি এসেছি রাজধানীর রামপুরা বাজারে। ভাবতে পারেন যে এখানে আমি হয়তো বাজার সদাই করতে এসেছি, কিন্তু মোটেই তা নয়। যথারীতি আমি একটি গুরুত্বপূর্ণ নিউজ কভার করার জন্য এখানে এসেছি। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, একটু আগেই এখানে একটি রিকশার টায়ার ফেটে গেছে। তো সেই বিষয়টি নিয়ে এখানকার জনগণের মধ্যে আমরা লক্ষ্য করছি বিপুল উৎসাহ, অনেক কৌতূহল। তো আমরা জানবো এখানকার জনগণের যে অনুভূতি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমার পাশে একজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে যে একটু আগে একটা রিকশার টায়ার ফেটে গেল, তো এই বিষয়টা নিয়ে আপনার অনুভূতি কি? আরে ভাই, অনুভূতি কথা আর কি বলবো। রিক্সার টায়ার যখন বাস্ট হইলো তখন মনে হইলো আমার কানের মধ্যে একটা ককটেল বাস্ট হয়েছে ভাই। তখন আমার কানের মধ্যে তো তন্দ্রা লেগে গেছে ভাই। কি করবো ভাই, আমার কানের পর্দায় মনে হয় ফাটল লাগছে। আচ্ছা ভাই, একটা কথা আমারে বলেন তো, এই কানের পর্দায় যদি ফাটল লাগে, যারা ওই যে পর্দা সেলাই করে দোকানে, তারা কি আমার এই পর্দাটা জোড়া লাগাই দিতে পারবো? আচ্ছা ভাই, আমি অত্যন্ত দুঃখিত। আসলে এই বিষয়ে আপনাকে আমি সুনির্দিষ্ট কোনো পরামর্শ দিতে পারছি না। আপনি প্রয়োজনে দর্জিদের সঙ্গে কথা বলতে পারেন, আবার মুচিদের সঙ্গে কথা বলতে পারেন, কারণ মুচিরা তো জুতো সেলাই করে, হয়তো তারা আপনার কানের পর্দাটাও সেলাই করে দিতে পারে। দর্শক, এখন আমরা অন্য একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, টায়ারটা যখন ফাটে তখন আপনি কোথায় ছিলেন? আরে ভাই, আমি খাড়া ছিলাম। এই খাড়াইয়ে খাড়াই আমার ফিট চুলকাইতেছিলাম, বুঝছেন। যে গরম পড়তেছে, এই গরমে ফিটে প্রচুর গামাসি হয়েছে। আমি কি আমার গামাসি গুলো দর্শকদের দেখাবো? না দেখাইলে ওনারা বিশ্বাস নাও করতে, আমি দেখাই। আচ্ছা, আপনাকে আর শার্ট খুলতে হবে না, কারণ ঘামাচি কেমন থাকে সেটা দর্শকরা খুব ভালো করে জানে। আপনি আমাকে একটু বলেন, যখন টায়ারটা ফাটলো তখন এখানকার সার্বিক পরিস্থিতি আসলে কেমন ছিল? আরে ভাই, খালি একজনই বলবো, আমি বলবো না। এবার আমি বলি ভাই, এইখানে যখন রিক্সার টায়ারটা বাস্ট হইলো তখন বিরাট একটা আতঙ্ক সৃষ্টি হইলো ভাই। আর এই কাউয়া গুলা গরুর হাড্ডি নিয়ে টানাটানি করতেছিল। তখন আওয়াজ শোনার সাথে সাথে কাকগুলা হার্ট ফেল করলো ভাই। আমার মনে হয় কি এই কাকের হাটের অসুখ ছিল। আচ্ছা, টায়ার ফাটার শব্দে কি শুধু কাকেরাই ভয় পেয়েছে? সাধারণ মানুষ যারা আশেপাশে ছিল তারা কি ভয় পায় নাই? আরে ভাই, আমারে জানে শুধু গেলে হেই কইবো, আমি আপনারে কইতাছি, ভয় শুধু ওই কাকে পাইছে, মানুষ আর এর চাইতে বেশি ভয় পাইছে। আমার সামনে দিয়ে একজন মানুষ দৌড়াইয়া উষ্ঠা গাইয়া পইরা, তার কি অবস্থা জানেন? প্যান্টের সিলেটা ছুটে গেছে গা। আর আরেকজন কি করছে জানেন? দৌড় দিয়ে যাইয়া খাম্বার সাথে বাড়ি খাইয়া তার চশমাটা ডান্ডা ভেঙে গেছে গা। খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনায় যারা প্যান্টের সেলাই ছুটিয়েছেন কিংবা যারা চশমার ডান্ডি ভেঙেছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আসলে এই রিকশা টায়ার ফাটার যে ঘটনা বারবার ঘটছে, এটি আসলে কিভাবে বন্ধ করা যেতে পারে? ভাই, এবার আমি কমু। আমি কমু। এই আমি কমু। আমি কমু। আরে আমি কমু। এই ডান্ডা আমার। এই ডান্ডা তোর আমি বলবো। আমি বলবো। এই আমি কমু। আরে আমি কমু। কিছু খবর সহজেই সবার নজর কাড়ে, সেসব নিয়ে আলোচনা হতেই তো পারে। খবর নিয়ে আলোচনা, চলুন শুনি এবার। আলোচনায় পেতে পারেন ভিন্ন রকম ফ্লেভার। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে গাদা গাদা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান আটকা খবর। আর এই মুহূর্তে সমস্ত শুভেচ্ছা হয় দর্শকরা জানাই দিয়েন না, এই গরিবের দিকে একটু তাকায় দেখেন। আপনার শুভেচ্ছা জানানোর কি আছে? হ্যাঁ, আরে আপনি তো এই অনুষ্ঠানের গেস্ট হয়েছেন লবিং এর জুড়ে, না হলে আমার মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির পাশে যখন বসে আছে, এটাই তো আপনার খবর। হ্যাঁ, আপনি শুভেচ্ছা জানাই আপনার। আর এইখানে বসার ইজ্জত আপনি রাখতে পারেন। এইভাবে কথা বলবেন? আপনি দেখছেন উপস্থিত সাহেব, দেখেন কিরকম অসম্মান করে কথা কইতেছে। আপনি এখন এই মুহূর্তে ওনার বিরুদ্ধে অ্যাকশনে যান। ধুর, আমি কি অ্যাকশনে যাব? আমি কি নাটক সিনেমার পরিচালক নাকি যে 3210 অ্যাকশন বলে অ্যাকশনে চলে যাব? আমি হচ্ছে এই অনুষ্ঠানের উপস্থাপিকা, আর আমার কাজ হচ্ছে সংবাদ পড়ে সংবাদ আপনাদের শোনানো এবং আপনারা সেই সংবাদ পর্যালোচনা করবেন। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু খবরের কাগজ রয়েছে। তার মধ্যে থেকে আমি একটি সংবাদ পড়ছি। সংবাদটি হচ্ছে ভিন গ্রহের বিড়ালের চোখের অপারেশন। আচ্ছা, এটি খুবই ইম্পর্টেন্ট একটি খবর। এই সম্বন্ধে আপনাদের মতামত কি? দেখেন, আমার মনে হয় বিড়ালের এই কাজটা করা ঠিক হয় নাই। আরে কাউরে কিছু না বইলা, কাউরে কিছু না জানাইয়া, কারোর সঙ্গে কোনো আলোচনা না কইরা সে ফট করে গিয়ে অপারেশন করে ফেলাইলো। এটা একটা কাম হইল বলেন? আরে বিড়ালে চোখ অপারেশন না করাইয়া সে চশমা পড়তে পারতো, লেন্স লাগাইতে পারতো, লেজার করাইতে পারতো। আহম্মকের মতো কথা কইেন না। বিড়াল চশমা পরবো কেমনে? আরে বিড়ালের তো নাক বোসা, যদি চশমা পরে চশমাটা নিচে নেই মারবো। জি, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আপনার কি মতামত? হ্যাঁ, ওনার কথার মধ্যে একটা আছে, বিড়াল চশমা পড়তে পারতো,
কিন্তু দেখেন সে চশমা নাক বসা পরে দেবো, তার জন্য সে ডান্ডির মধ্যে মনে করেন দড়ি বাইন্দা, সে টাইট করে বাইন্দা পড়তে পারতো। বাজারে কি আর প্লাস্টিকের দড়ির অভাব আছে বলেন? না না স্যার, আপনি এটা ঠিকই বলেছেন। আচ্ছা যাই হোক স্যার, আপনার এই বিষয়ে আপনার কি মতামত? আমার যতদূর মনে হয় বিড়ালের চোখের পাওয়ার কমে গেছে বলে অপারেশন না কইরা বিড়াল যদি বাজার থেকে তাজা মলা মাছ কিনা খাইতো তাহলে কিন্তু চোখে তার অপারেশন করতে হইতো না। কারণ মলা মাছে বুঝলেন প্রচুর ভিটামিন। আমি নিজে খাইতো, দেখেন না আমার চোখে কোনো পাওয়ার লাগে না, চরপা লাগে না। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন স্যার। মিস্টার বিড়াল, আপনি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের গেস্টদের কথা শুনছেন। আপনি পরবর্তীতে অপারেশন করার আগে অবশ্যই আমাদের গেস্টদের সাথে মোবাইল ফোনে কথা বলে নিয়ে তাদের পরামর্শ নেবেন। এই মুহূর্তে আমরা আরেকটি খবর পড়ছি। ক্ষিপ্ত সালমান। সালমান বলতে বলিউডের নায়ক সালমান খানের কথা বলা হয়েছে। তো আপনাদের কি মনে হয় উনি কেন ক্ষিপ্ত হয়েছেন? হ্যাঁ, এই বিষয়টা আমার মনে হচ্ছে যে সালমান শুটিং থেকে ফিরে এসে হয়তো লাঞ্চ করতে বসছে, সে বিভিন্ন রকম তরিতরকারি দিয়ে ভাত খাচ্ছিল, কিন্তু ভাতের মধ্যে যে পাথর লুকিয়ে আছে এটা সালমান খান জানতো না। যেই সে ভাতটা মুখে দিয়েছে আর দাঁতের নিচে যেই পাথরটা পড়েছে, বাস সালমান ক্ষিপ্ত হয়ে উঠেছে। আন্দাজি কথা বলেন না। আরে সালমান খান কি আপনার মতো রিলিফের চাল খায় যে ভাতের মধ্যে সে পাথর পাইব? হ্যাঁ, দেখেন মুখ সামলে কথা বলবেন। আরে আমি যে রিলিফের চাইলের ভাত খাই এই খবর কে বলছে আপনাকে বলেন? যে বলছে তার নামটা আমাকে বলেন। দেখেন আমি একটা থাবড়া দিয়া তার মুখটা আমি থাবড়া করে দেবো এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাবড়াথাবড়ির দরকার নাই স্যার, আপনি একটু শান্ত হন প্লিজ। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আপনি কি মনে করেন সালমান খান ক্ষিপ্ত হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? আমার মনে হয় ওই সালমান খানের কাজের বুয়া, মানে যে নাকি রাধে, ওর তো অনেকগুলো বুয়া, তার মধ্যে যে রাধে সে আয়োডিন যুক্ত লবণ না দিয়া নর্মাল লবণ দিচ্ছে, বাস সেইটা খাইয়া সালমান খান বুঝলেন একেবারে রাইগা টইটুম্বর হয়ে গেছে। খুব দাঁত কেলে হাসতেছেন মিয়া, এইখানে বসে বসে এত ফাউল কথা কইেন না। আর সালমান খান তো লবণই খায় না, ওর ব্লাড প্রেশারের সমস্যা আছে। হ্যাঁ, ফাউল কথা কই আমি ফাউল কথা কই? আরে ফাউল কথা কোন তো আপনি 14 কিছু ফাউল কথা কয়। আচ্ছা আপনারা একটু শান্ত হন প্লিজ। আপনারা শান্ত হন প্লিজ। প্লিজ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা একটু শান্ত হন প্লিজ। আপনারা শান্ত হন। নিউজ রুমে নিউজ রিডার, স্পটে রিপোর্টার, টেলিফোনে কিছু কথা হলো দুজনার। তাদের কথার চুম্বক অংশ শুনতে যদি চান, পাতুন তবে কান। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব রিপোর্টার জয়নালের কাছে। চলুন দেখি তার সঙ্গে কথা বলে এখনকার পরিস্থিতি ওখানে কি। হ্যালো জয়নাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, জয়নাল মানে কি? হ্যাঁ, জয়নাল মানে কি? আপনাকে আমার নাম ধরে ডাকার সাহস কে দিয়েছে? শুনুন, আমি কিন্তু আপনার থেকে 1 মাস আগে চাকরিতে জয়েন করেছি, সেই হিসেবে আমি আপনার সিনিয়র, সুতরাং আদব লেহাজ বজায় রেখে কথা বলুন। জয়নাল ভাই বলেন, জয়নাল ভাই। দেখুন জয়নাল, এখানে কিন্তু ভাই বলার নিয়ম নাই। ভাই বলার নিয়ম নাই তো কি বলার নিয়ম আছে? চাচা, খালু? আমি আপনার 1 মাসের আগে জয়েন করেছি, সেই কারণে কি আমার বয়স এত বেশি যে আমাকে খালু, চাচা এগুলো বলতে হবে? দেখুন, আমি কিন্তু আপনাকে একবারও বলিনি আমি চাচা বা খালু ডাকবো। চাচা খালু ডাকগুলো আমার একদম পছন্দ না। আমি সাধারণত আঙ্কেল ডেকে থাকি। যাই হোক, আমাকে এবার বলুন তো ওখানকার পরিস্থিতি এখন কেমন? আপনাকে বলবো কেন? আপনি কে? আপনি কি মালিক পক্ষের কেউ? আপনার সিগনেচারে কি আমার বেতন হয়? আপনি কি আমাকে চাকরি দিয়েছেন? কই না তো। তাহলে এমন ধমকে সুরে আমার সাথে কথা বলছেন কেন? জয়নাল ভাই বলে কথা বলুন। ঠিক আছে, আমাকে বলতে না চান দর্শকদের বলুন। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পরিস্থিতি খুবই খারাপ, প্রচন্ড গরমে অতিষ্ঠ সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রচন্ড ঘামছি এবং সেই সাথে ঘামতে ঘামতে গরমে আমার জিভ বের হয়ে আসার উপক্রম। আমার জিভ আলজিভ পর্যন্ত বের হয়ে আসছে। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে একটু আগে একটা ডাব কিনেছিলাম, কিন্তু ডাবওয়ালা পাইপ দেয়নি, সুতরাং পাইপ ছাড়া ডাব খেতে গিয়ে জামা ভিজিয়ে ফেলেছি। এখন কে জানে জামায় পিঁপড়া উঠে কিনা। ওহ, পিঁপড়ার কামড়ের যা বিষ। মিস্টার জয়নাল, আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলছেন। ও, আসেন তো এসির মধ্যে, তাই বুঝতে পারতেছেন না কি হইতাছে। আসেন এইখানে কিছুক্ষণ অবস্থান করেন, দেখেন গরমের কি জ্বালা। হ্যাঁ, তখন মুখ দিয়া বাতাস ছাড়া আর কিচ্ছু বেরোবে না।
কথা তো দূরের কথা। হ্যাঁ প্রিয় দর্শক, যা বলছিলাম, এখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে একটু পরপর মশাই কামড়াচ্ছে। থাবড়া দিয়ে যে মারবো সেই উপায়ও নেই, কারণ আমার হাতে যে সাউন্ড সিস্টেমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এত অত্যাধুনিক সাউন্ড সিস্টেম যে এটিতে থাপ্পড় লাগার সাথে সাথে ঠাডা বা বজ্রপাতের মতো আওয়াজ হবে। মিস্টার জয়নাল, আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলেই যাচ্ছেন। দেখুন, নন স্টপ কথা বলাও একটা বড় যোগ্যতা। অনেক রিপোর্টার আছে যারা কথাই বলতে পারে না, শুধু উ করে যেতে থাকে। আমি যেহেতু উ না করে ভালোভাবে কথা বলতে পারছি, সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমি লবিং করে রিপোর্টার হইনি। খুব ভালো। এখন আমাকে বলুন তো, যেখানে আছেন সেখানে কারোর সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন? কেন কথা বলতে পারবো না? আমি কি মানুষের সাথে কথা বলতে জানি না? আচ্ছা, আপনার কি আমারে ক্ষেত মনে হয়? আপনি জানেন আমি কত স্মার্ট, ইন করা ছাড়া শার্ট পরি না। আমাকে বলুন তো, যাদের সঙ্গে কথা বলেছেন তারা কি বলল? তারা বলল আমার কথা বলার স্টাইল নাকি খুবই সুন্দর, উচ্চারণ স্পষ্ট, বাচনভঙ্গি সাবলীল, এছাড়া আমি দেখতেও নাকি মাশাআল্লাহ অনেক সুন্দর। তারা আরো কি বলল জানেন? আপনি মেকআপ টেকআপ মেরে যত সুন্দর, আমি মেকআপ ছাড়াই নাকি তার চেয়েও বেশি সুন্দর। আপনি যদি অপ্রাসঙ্গিক কথা বলা বন্ধ না করেন, আমি কিন্তু এই মুহূর্তে এই লাইন কেটে দেব। দেখেন, হুমকি দিয়েন না। হ্যাঁ, এমনিতেই মেজাজ খুব হট আছে। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত যত সব আজাইরা। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। দর্শক, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আবার ফ্লেক্সি লোড করুক, তারপর আবার ফোন দিব, তখন কথা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা। যারা খবর পড়েন তাদের নিজস্ব স্টাইল আছে, শিরোনাম আগে বলেন, বিস্তারিত পাছে। কিন্তু এই স্টাইলে তারা কথাও যদি বলেন, কেমন হতে পারে সেটা দেখে আসি চলেন। কি সব জরুরি কথা বলার জন্য নাকি ডেকেছো? বলো, কি বলবে? পার্কের এই সুন্দর পরিবেশে তোমাকে স্বাগত। তোমার সাথে আছে আমি গোলাম আলী। প্রথমেই শিরোনাম, সীমা ছাড়িয়ে যাচ্ছে তোমার বাপ ভাইয়ের আচরণ। বিয়ের জন্য মেয়ে দেখছে আমার অভিভাবকেরা। খুব শীঘ্রই দামি মোবাইল কিনতে যাচ্ছে আমি। আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে আমার চুল পড়া। শিরোনাম শুনলে এবার বিস্তারিত। সীমা ছাড়িয়ে যাচ্ছে তোমার বাপ ভাইয়ের আচরণ। আমাকে দেখলেই তারা তেড়ে আসে বরাক বাঁশের লাঠি নিয়ে। এমনকি তোমার ছোট ভাইটাও আমাকে দেখে ভিঞ্চি কাটে। তার ভিঞ্চি কাটার স্টাইল এতটাই বিশ্রী যে এই ভিঞ্চি দেখার চেয়ে বরাক বাঁশের বাড়ি খাওয়া অধিক ভালো। তোমার বাপ ভাইয়ের এই আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার আপন খালু করম আলী। বিয়ের জন্য মেয়ে দেখছে আমার অভিভাবকেরা। গতকালও খবর দিয়ে বাসায় আনা হয়েছে ঘটক সালামত মৃধাকে। সালামত মৃধা এই মর্মে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন যে 2 সপ্তাহের মধ্যে তিনি আমার জন্য পাত্রী জোগাড় করবেন। যাওয়ার সময় সালামত মৃধা হেভি খানা পিনাও করেছেন। শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছেন 2.5 পেলে। ঘটক সত্যি সত্যি যদি পাত্রী জোগাড় করে নিয়ে আসে এবং সেই পাত্রী যদি আমার পরিবারে পছন্দ হয়ে যায়, তাহলে তোমার খাবার থাকবে না বলে আমার বিশ্বাস। গলা শুকিয়ে গেছে, এখন একটু পানি খেতে হবে। আমরা এখন নিচ্ছি একটি পানির বিরতি, তারপরে আমরা ফিরে আসছি। ততক্ষণ তুমি আমার পাশেই থাকো, দাও পানি দাও। বিরতির পর আবার ফিরে এলাম। এখন তোমার জন্য রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। খুব শীঘ্রই দামি মোবাইল কিনতে যাচ্ছি আমি। ইতিপূর্বে তুমি এবং তোমার বান্ধবীরা আমার কম দামি মোবাইল নেমে বিস্তর হাসাহাসি করেছো। বলেছে আমার মোবাইলটা ভাঙাড়িওয়ালাকে দিলেও নাকি ফ্রিতে নেবে না। তোমার অন্যতম ঘনিষ্ঠ বান্ধবী আমার মোবাইলটা দিয়ে ঢিল ছুঁড়ে আম পেড়ে খেতে চেয়েছিল একাধিকবার। তাদের কথাবার্তা এবং আচার আচরণে প্রভাবিত হয়ে আমি মোবাইল কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বলা বাহুল্য, মোবাইল কেনার সঙ্গে সঙ্গে আমি মোবাইলের একটা কভার কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছি, যাতে তুমি রেগে গিয়ে মোবাইলটা ধরে আছাড় দিলেও মোবাইলের জন্য বিন্দুমাত্র ক্ষতি না হয়। আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আমার মাথার চুল পড়া। আমি গভীর হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে কদিন ধরে আমার চুল পড়া বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। এই চুল পড়ার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার মাথার উকুনেরা। মাথার সব চুল পড়ে গেলে তারা কোথায় বসবাস করবে, এই প্রশ্নের উত্তর চেয়ে তারা মানব বন্ধনের মতো উকুন বন্ধন করেছে। তবে এই উকুন বন্ধনের চেয়েও আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার এক নারী কলিগের মতামত। সে বলেছে আমার মাথার সব চুল পড়ে গিয়ে মাথা স্টেডিয়াম হয়ে গেলে নাকি সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার সেই সুন্দরী কলিগের কাছে। আরে রাখো, তোমার যাওয়া যায়। অনেক সংবাদ শিরোনাম শোনাইছো, অনেক বিস্তারিতও শোনাইছো। এবার আমার কথা শোনো। প্রথমেই সংবাদ শিরোনাম, তুমি আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবা না। এবার বিস্তারিত, তোমার নারী কলিগকে আমার সামনে সুন্দরী বলার অপরাধে আজ থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না।
আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করলে তোমার ঠ্যাঙের নলি ভেঙে 90.5 টুকরা করবো। খবর এখানেই শেষ। পরবর্তী খবর কখন হবে, কোথায় হবে বলা যাচ্ছে না। খোদা হাফেজ। আড্ডা ছাড়া মনের কথা যায় না বলা খুলে, আড্ডাতে ডুব দেব এবার সকল কিছু ভুলে। দর্শক, আড্ডায় স্বাগত। আড্ডায় যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, সবাই তাদের চিনেন, তবু নিয়ম তো রক্ষা করতেই হবে। এই পাশে আছেন মঞ্জুরুল হাসান বুলবুল, তার পাশে আছেন সামিয়া রহমান, আর এই পাশে আছেন ফারজানা রূপা, তা উনার পাশেই আছেন ই মামুন। পরিচয় পর্ব শেষ হলো, এখন আমি একটু ব্যক্তিগতভাবে কথা বলবো, আলাদা আলাদা ভাবে। তো বুলবুল ভাই, অনেক জনপ্রিয় একজন নায়ক ছিলেন বুলবুল, আপনার নামও বুলবুল। আপনার কখনো মনে হয়নি যে আমার নায়ক হওয়া উচিত? কখনোই মনে হয়নি। কিন্তু চেহারা তো মাশাআল্লাহ। ঘটনাক্রমে একজন নায়কের নাম বুলবুল ছিল আর আমার নাম বুলবুল, এই যা সমস্যা। সামিয়া আপা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার। এটা আমার প্রত্যেকটা মানুষের চাই একটু ইউনিক থাকতে, এটা আমার স্টাইল। রূপা আপা, হুমায়ুন আহমেদের অনন্য সৃষ্টি হিমু, তার প্রেমিকার নাম রূপা, আপনি ফারজানা রূপা। দুই রূপার মধ্যে মিল অথবা অমিল কোথায়? দুই রূপা একই রূপা, রূপা রূপাই। রূপা যেখানে আছে সেখানেই সে কিছু একটা করবে, সে জলজল করবেই। এটা হুমায়ুন আহমেদের রূপাই হোক আর ফারজানা রূপাই হোক। হ্যাঁ, আর হচ্ছে যদি রূপা ময়মনসিংহ এর রূপা হয় তাহলে তো আপনি সেখানে ঠেকায় রাখতে পারবেনই না। জয়ী মামুন, জয়ী জিনিসটা কি, মানে কিসের সংক্ষেপ, এটা যদি আপনি একটু বলেন। আমার জীবনে সবচেয়ে বেশিবার শোনা প্রশ্ন হচ্ছে যে আপনার জয়ী মানে কি। যদিও অনেকে মনে করে জয়, অনেকে মনে করে জয়ী, বাট আমার এটা খুব সাধারণভাবে গল্পটা হচ্ছে এরকম যে অনেকের নামের সঙ্গে থাকে, যেমন ধরেন SM অমুক ইংরেজি অক্ষর থাকে। তো আমার তখন মনে হচ্ছিল, আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই, আমরা যখন দেয়াল পত্রিকায় লিখতাম তখন মনে হয়েছিল যে আমার নামটা জহিরুল ইসলাম মামুন, আমি এটাকে সংক্ষিপ্ত করব বাংলা অক্ষর দিয়ে। তো ওই কারণে আমি তখন জয়ই লেখা শুরু করলাম। আমি ভাবছিলাম যে আপনি যখন রূপাকে হুমায়ুন আহমেদের রূপা বললেন, হিমুর কথা বললেন, আমি হলুদ পাঞ্জাবি থেকে মামুনকে আপনি হিমু জাতীয় কিছু করবেন কিনা। ছোটবেলার প্রসঙ্গে যদি ফিরে যাই, ওই সময় যেমন সালামির বিষয়টা, ঈদের দিনে আমরা আমাদের বাবা মাকে, দাদা দাদি, যার যে আত্মীয় স্বজন মুরব্বী যারা বাড়ির ছিলেন বা স্কুলের শিক্ষক, তাদেরকে আমরা সালাম করতাম। তারা এমনিতেই আমাদেরকে 2 টাকা 5 টাকা এটা দিতেন, মানে আমরা ঠিক জানতাম না যে এটা নিয়ম বা দিতে হয়। এখন যেমন হচ্ছে আমি আমার মা শাশুড়ি সবার হাতে নতুন টাকার বান্ডেল দেই, তারা আমাকে দেয়। আমাদেরকে টিভিতে অনেক দেখা যায়, লোকে আমাদেরকে চিনে সেই কারণে, কিন্তু আমাদের চরিত্রটা নামে বুলবুল হলেও ঠিক নায়ক নায়িকাদের মতো না। মানে আমাদের জীবনে খুব বেশি ফ্যান্টাসি নাই। ছোটবেলা আমার ধারণা ছিল না, এখন তো নাই, বড় বেশি হচ্ছে বাস্তবের মধ্যে। খালাদের সঙ্গে আমি বড় হয়েছে, তবে একটা প্রতিযোগিতা ছিল যে নানাদেরকে সালাম করা, দাদাদেরকে সালাম করা, এলাকার মুরব্বী ছেলেদের সালাম করা, এই প্রতিযোগিতা ছিল। মামুন ভাই, আপনি বলছিলেন যে পাড়া বেড়ানোর বিষয়টা ছিল তখন। আমাদের পেশাগত এক ধরনের বন্ধন। বুলবুল ভাই ময়মনসিংহের মানুষ, আমি বরিশালের, কিন্তু তার সঙ্গে আমার যে কোনো আপন ভাইয়ের চাইতে অনেক বেশি দেখা হয়। সামিয়ার সঙ্গে আমার দেখা হয়, রূপার সঙ্গে দেখা হয়। এই যে পেশাগত সম্পর্কটা আমাদের কিন্তু গত 10 বছর 15 বছর 20 বছরে এই সম্পর্কগুলি তৈরি হয়েছে। ফলে আমরা যে একটা ঐতিহ্য হারিয়েছি আর একটা ঐতিহ্য কিন্তু আমরা তৈরি করেছি, এটিও বাস্তবতা। মেয়ে হওয়ার কারণে, মফস্বলে থাকার কারণে এক ধরনের তো নিয়ম বিধির মধ্যে কিছুটা ছিলামই, যদিও আমার বাবা মা খুব বেশি নিয়মের মধ্যে আমাদেরকে বড় করেননি। ঈদের দিন হচ্ছে আমরা ওই অর্থে আসলে পাড়া বেড়াতাম না, বরং অন্য দিন ঈদের দিন মনে হতো বাবা বাসায়, সব ভাই বোনেরা বাসায়, একটা ছুটি, বাসার মধ্যে থাকাটা ছিল অনেক বেশি মজার, আনন্দের। বাসার ভেতরে মজা করা, বাবা হয়তো সবাইকে বসায় গল্প করছেন, হ্যাঁ, মা গল্প করছেন, একটা অন্যরকম পারিবারিক আবহ ছিল আমাদের বাসায়। ঈদের ছুটিটাকে আমি আসলে এইভাবে দেখতে পাই যে খুব বেশি ঘুরে বেড়াচ্ছি বন্ধু বান্ধব তা না, বরং মনে হতো যে সারা বছর তো স্কুল পড়ালেখা এগুলো তো বন্ধু বান্ধবের সাথে, বরং ছুটিটা হচ্ছে একদম নিরবিচ্ছিন্ন পরিবারের সাথে কাটানো। আমাদের মিডিয়ার মধ্যে না আসলে কোনো স্যার নাই, কোনো সিনিয়র জুনিয়রটাও আসলে সেইভাবে নেই। বুলবুল ভাই আমার অনেক সিনিয়র,
কিন্তু বুলবুল ভাই বয়সটা মানে ইয়ে করে দিলাম, যাই হোক অনেক সিনিয়র। মানে ও নিজেকে ছোট না, আমি ছোট না, ডেফিনেটলি না, কিন্তু বুলবুল ভাই ডেফিনেটলি আপনার চেয়ে অনেক ছোট না। নিশ্চয়ই আমার চেয়ে যাই হোক, বিশ্ববিদ্যালয়ের কমন প্রশ্ন যে আপনার জীবনে একটা মজার ঘটনা বলেন। আমি বলি, আমার এবং সামিয়ার একটা কমন গল্প আছে, সেটা হচ্ছে যে 21 টেলিভিশন চালু হওয়ার পরে একবার আমার বিয়ে হয়েছিল, বিয়ের পর আমি হানিমুনে গেছিলাম। তো 21 টেলিভিশন শুরু হওয়ার পরে আমরা তখন সবাই নতুন নতুন, মানে টেলিভিশনে আমাদেরকে লোকজন মানে নতুন চিনতে শুরু করেছে, আমাদের বেশ নামটাম হয়েছে আর কি, মানে এক ধরনের ফেম যেটাকে বলে, খ্যাতি। তো তখন কোন একটা পত্রিকা, একটা কি পত্রিকা, আনন্দ বিচিত্রা বা এরকম কি জানি একটা, মানে সেলিব্রিটি ম্যাগাজিন জাতীয় থাকে না, বিনোদন পত্রিকা, হ্যাঁ বিনোদন পত্রিকা আমাদের ইন্টারভিউ করলো। সামিয়া, আমি, সামিয়া আপা, মানে সামিয়া জামানও ছিলেন বোধহয়, তারপরে আমাদের 21 টেলিভিশনের তখনকার টিমের বেশ কয়েকজন। তো সেখানে প্রত্যেকের বিভিন্ন ঘটনা জানতে যাচ্ছিল। তার কিছুদিন আগে ওর সামিয়ার বিয়ে হয়েছে, এই সামিয়ার বিয়ে হয়েছে, ওরা হানিমুনে গিয়েছিল মরিশাসে। আচ্ছা, এখন বলেছে আলোচনার মধ্যে মরিশাসের ঘটনাটা বলেছিলাম যে বিচে গেছিলাম, লোকটা চিনে গেছিল, বাঙালি, খুবই অস্বস্তি বোধ করছিলাম। তো মরিশাসে হানিমুনে গেছে, সেখানে একটা বিচে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, তারপর সে চিনে ফেলছে, অস্বস্তি ইত্যাদি, এইরকম একটা ঘটনা। কদিন পরে যখন পত্রিকা ছাপা হলো যে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, হানিমুনে গেলাম বরিশালে, বিচে একটা লোকের সঙ্গে দেখা হলো, আমি তো খুবই বিব্রত বোধ করলাম। মরিশাসের জায়গায় বরিশাল, মরিশাসের জায়গায় ওই রিপোর্টার মনে করছে বরিশাল। কনটেক্সটে গল্প বলি, আমি অনেক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কাজ করেছি। আমি বোধহয় মানে তরুণদের মধ্যে ওই জেনারেশন যাদের মধ্য দিয়ে গল্প বলা, গালি দেওয়া, রাগী জেনারেশন শেষ হয়ে গেছে। মুজিবুর রহমান বলেন, আহমদুল কবির বলেন, কেজি মুস্তাফা, এবিএম মুসা, ফয়েজ ভাই, যার ফলে এদের কাছ থেকে আমি ওদের অভিজ্ঞতার গল্প শুনতাম। আমি 21-এরই গল্প না, সত্যি ঘটনা। 21-তে তখন আমি জয়েন করি নাই, 21-তে আসি করছি। 21-তে পত্রিকার একটা অনুষ্ঠান করতাম। আজকে তো পত্রিকা নিয়ে এত তোলপাড় টক শো হয়, আমরা 21-তেই শুরু করেছিলাম এটা প্রথমে। তো 21-তে আমি তখন যুগান্তরের বার্তা সম্পাদক। সকালবেলা এসে আমি 21-তেই অনুষ্ঠানটা করে তারপর রিক্সা করে চলে যেতাম যুগান্তরে। তো তখন এই যে মামুন যেটা বললো যে অনুষ্ঠান করার ফাঁকে, যদিও আমি 21-এর মূল টিমের তারকা হই নাই, কিন্তু এক ধরনের তারকা খ্যাতি শুরু হয়েছে। আমি 21-এর ওই জাহাঙ্গীর টাওয়ার থেকে বের হয়ে রিক্সাকে ডাকছি, রিক্সা আমাকে চিনে, বলে স্যার উঠেন। তা এবং আমি কোথায় যাবো সেটাও সে জানে, মানে বাই দিস টাইম সে জানে আপনি যেমন রিসার্চ করেছেন, সে দেখে দেখেও রিসার্চ করেছে। তো যুগান্তর এসে কমলাপুরে আমাকে নামিয়ে দিয়ে বলে, স্যার একটা কথা জিজ্ঞেস করি, আমার এবং আমার স্ত্রীর মধ্যে আপনাকে নিয়ে একটা বাজি ধরেছিলাম। কি বাজি? বলে আমি বলেছি যে আপনি হচ্ছেন, আপনি যে প্রশ্নের প্রথমে বললেন যে নায়ক বুলবুলের ভাই। আর আমার স্ত্রী বলে যে নাম বুলবুল থাকে, আমি এই পয়েন্টে এইটি পয়েন্ট, সে তার স্ত্রী বলে যে না না বুলবুলের ভাই না। তো পরে আমি বললাম যে আপনি কি করে বুঝলেন? তো সে আপনার মতোই ধারণা থেকে বলছে এরকম কারণে আপনাকে বুলবুল আহমেদের ভাই মনে হয়। তখন আমি বললাম আপনার কখনো মনে হয় নাই যে আমি যদি বুলবুল আহমেদের ভাই হই, তাহলে এক বাবার দুই ছেলের দুইটা বুলবুল থাকতে পারে না? তো রিক্সাওয়ালা একটু হতভম্ব হলো, স্যার এটা তো আমি চিন্তা করি নাই আসলে। তাহলে বলে যে বাজির টাকাটা আজকে আপনার স্ত্রীকে দিয়ে দিলেন, সে জিতলো, আমি বুলবুল আহমেদের ভাই না। এটা সত্যি কথা কি, মানুষের অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। শুধু দেশে না, দেশের বাইরে গেলেও মানুষ এত পছন্দ করে, এত মানে মাঝে মাঝে এটা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে হয় আমাদের। যেমন আমি একবার আলট্রাসোনোগ্রাম করাতে গেছিলাম, তখন আমার বাচ্চা হবে। ডক্টর নর্মালি আলট্রাসোনোগ্রাম করছিল, এবং আলট্রাসোনোগ্রামের সময় বাচ্চা চেক করার পেটে, রূপা আপা বুঝতেই পারেন, করতে করতে উনি হঠাৎ করে খেয়াল করলেন এটা আমি। তো উনি তখনই বলা শুরু করলেন, আপনি সামিয়া রহমান না, আপনাকে আমি পছন্দ করি। মানে ওটা খুব একটা এম্বারেসিং মোমেন্ট, আমি ওভাবে শুয়ে আছি, আমাকে বলছেন ওইরকম একটা সিচুয়েশনে। আমি তো চাই না আমাকে ওইরকম সিচুয়েশনে, কিন্তু ডেফিনেটলি আমরা বুঝি মানুষজন অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। আমার যখন বাচ্চা হচ্ছে অপারেশন থিয়েটারের টেবিলে, তখন হচ্ছে তার আগে ডাক্তারের সাথে আমার দীর্ঘ সম্পর্ক, নানান রকম তর্ক হয়েছে স্বাস্থ্য বিষয়ক নানান বিষয় নিয়ে। তো আমি হচ্ছে কিছুটা হচ্ছে অ্যানেস্থেসিয়ার প্রভাব, আর কিছুটা আমি ওনাকে শুনতে পাচ্ছি। তো উনি হচ্ছে অপারেশন টেবিলে বলছেন, বাচ্চা যখন দেখতে পাচ্ছেন ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে, এই ওর হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল সব ঠিক আছে কিনা, সাংবাদিক মা জঙ্গি ধরে আমাকে ধরবে না। এটা সত্যি কথা বলে, আমি তখন সংবাদে কাজ করি, তখনও টেলিভিশনে যায়নি। তো আমার মেয়ে তখন অনেক ছোট। তো আমার যখন ভোরবেলা উঠে চোখ কচলাতে কচলাতে স্কুলে যায়, আমাকে দেখে না। আবার যখন আমি রাতে ফিরে, আমাকে দেখে না। তো তখন পত্রিকা ঈদে মিলাদুন্নবীর ছুটি। তা আমি একদিন একটু আগে প্রেস ক্লাব থেকে আগে ফিরেছি, তো ঘুমাতে যায় না। আমার মা আমার সঙ্গে থাকেন। তারা বলছে তুমি ঘুমাতে যাও। সে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যে তার বাবা 10টার সময় বাসায়।
তো যতক্ষণ পর্যন্ত সে পারলো আমার সঙ্গে জেগে থাকলো, শেষে যখন পারলো না তখন সে তার দিদাকে, আমার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দিদা বাবা কি আজকে আমাদের বাসায় থাকবে? আমি একটা কিন্তু ঘটনা বলি। এটা যে কথাটি বললাম, এটা দিয়ে এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা খুব অস্বাভাবিক জীবনযাপন করি। আমাদের পরিবারগুলির প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা এটা মানে। ঈদের ছুটিতে অফিস থেকে জোরজার করে, আমি একটু ছুটি বেশি নেওয়ার চেষ্টা করি, অফিস থেকে জোরজার করে আমি গেছিলাম বাইরে, কিন্তু আমার ছোট বাচ্চাটা কে নিতে পারিনি। ও ও তখন ছোট ছিল, মানে ছোটটাকে রেখে গেছি আমার শাশুড়ির কাছে, আর আমি গেছিলাম আমার বড় ছেলেটাকে নিয়ে বাইরে ডিজনিল্যান্ডের ভেতরে। ওর হাতটা ধরে হাঁটছিলাম, একটা বারের জন্য আমি ওর হাতটা ছেড়ে ফটো তুলছিলাম, পাশে তাকিয়ে দেখি ও নাই। তারপরে পুরো ডিজনিল্যান্ড অনেক বিশাল বড়, আমি দৌড়াচ্ছি খুঁজছি, কোথাও পাচ্ছি না। শেষে আমার মনে হলো যে আমি কি এখান থেকে মানে একটু পাহাড় পাহাড় টাইপের ছিল, আমি বললাম যে এখান থেকে কি আমি এখন ঝাঁপ দিব ওকে যদি না পাই, নাকি দেশে বাচ্চাটার কাছে ফেরত যাবো, নাকি আমি সারা জীবন এখানে থেকে যাবো। মানে আই ওয়াজ টোটালি শকড। আমি কি করবো বুঝতে পারছিলাম না। কিন্তু আমার বাচ্চাটা অনেক বুদ্ধিমান ছিল, ওর 5 বছর ছিল, ও নিজেই সিকিউরিটি গার্ডের কাছে গেছে, ও বলেছে আমার মায়ের নাম এটা, আমি এই হোটেলে থাকি। তারপরে আমি যখন সিকিউরিটি গার্ডকে জানালাম, 1 ঘন্টা পরে সিকিউরিটি গার্ড খুঁজে ওকে আমাকে বের করে দিল। ওটা আমার জীবনে একটা ভয়াবহ অভিজ্ঞতা। তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আসলে আমরা ইরেসপন্সিবল, আমরা যথেষ্ট ইরেসপন্সিবল। আমরা আসলে কতটা রেসপন্সিবল এটা আমাদের পরিবারের সদস্যরা অনেক বেশি বলতে পারবে। আমরা এখন ঘরের বাইরে বের হচ্ছি, কাজ করছি, আমাদের পুরো ফ্যামিলি সেটাকে অ্যাপ্রিশিয়েট করছে, এবং অনেক মানুষ কিন্তু ইন্সপায়ার হচ্ছে, সেটা যেমন সত্যি। আবার অনেকে এখনো এই যুগে এসেও আমাকে এরকম বলেন যে আপনি এত রাত পর্যন্ত অফিসে থাকেন, তাহলে কি বাসাকে দেখে কি দেখে। আমরা কিন্তু 8-10 জন, মানে যদি আমি মেয়েদের কথাই বলি, মেয়েরা জীবনযাপন করে। আমি সেই ভোরবেলা উঠি, নিজে বাচ্চাদের স্কুলে যে ইউনিভার্সিটি যাই, দৌড়াতে দৌড়াতে বাচ্চা তুলতে আসি, আবার বিকালে অফিস যাই। সবকিছু কিন্তু আমরা করছি, কিন্তু কোয়ালিটি টাইম মেনটেন করে করছি। আমি প্রতিদিন অসংখ্য ফোন পাই, প্রতিদিন। আজকেও আমি 4 জন ভিকটিমের সাথে এখানে আসার আগে কথা বলেছি, যারা তাদের জীবনের চরম দুর্দশা, এবং তারা যখন আমার কাছে আসেন, এই কথাটা গর্ব করে আমি বলছি না, আমি বলছি আমার পেশাটা আমাদেরকে কত বড় দায়িত্বশীলতার একটা জায়গায় নিয়ে গিয়েছে এটা বোঝানোর জন্য। তারা বলেন যে উপরে আল্লাহ, নিচে আপনি, আপনি যদি এটা একটু টিভিতে দেখান তাইলেই যে আমার মেয়েটারে মাইরা ফেলছে এই বিচারটা হইব। এই যে এই জিনিসটা যখন আমাদেরকে স্পর্শ করে, আমার মনে দাগ কাটে, তখন আসলে আমরা অনেক সময় সন্তানের কথা ভুলে যাই, অনেক সময় বাবা মার কথা ভুলে যাই, অনেক সময় মায়ের ওষুধ কেনার কথা ভুলে যাই। এটা হয় না আমি সেটা বলবো না। আমার কাছে আমার মা আমাকে বলেছেন যে যখন তুমি রানা প্লাজার ভেতরে ঢুকলে তখন তোমার নিজের মেয়ের কথা মনে পড়েনি। আমি বলেছি না, আমার মনে পড়েনি, সত্যিকার অর্থে আমার মনে পড়েনি। এবং সত্যি সত্যি যখন আমরা গভীর রাতে টেলিভিশনের সামনে বসি, তখন আমরা ভুলে যাই যে সেহরির সময় আমাদের মেনু কি, পরের দিন হচ্ছে রোজা রাখার জন্য ইফতার করতে আমরা কোথায় যাব। আমার ধারণা এটা আমাদের সকলেরই হয়। এই জায়গাটা থেকে অন্য অনেক পেশার চেয়ে আমাদের কাজটা ভিন্ন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আড্ডা শেষে লোপার কণ্ঠে শুনবো এবার গান, আশা করি সবার মনে ডাকবে সুরের বান।